আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী শিক্ষক গণিত, প্রভাতী শাখা, শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজ। আজ তোমাদের সপ্তম অধ্যায়ের ৭.২ অনুশীলনী নিয়ে আলোচনা করব। ৭.২ অনুশীলনীতে তোমাদের আছে সরল সমীকরণ গঠন এবং সমাধান। আমরা কিভাবে সরল সমীকরণ গঠন করব এবং সমাধান করব। সরল সমীকরণের অঙ্কগুলো আমরা ৭.১-এ শেষ করেছিলাম। ৭.১-এ যেগুলো করেছি সেগুলো সমীকরণ গঠন করা ছিল। এখন যে চ্যাপ্টারটা আমরা শুরু করব সেটা গঠন করতে হবে এবং সমাধান করতে হবে। চলো দেখা যাক ৭.২-এ কী প্রশ্নগুলো আছে। দেখো ৭.২-এ ১ নম্বর অঙ্কটা দেখো, কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল ২৫ হবে। কোন সংখ্যার দ্বিগুণের সাথে? তো যেহেতু সংখ্যাটা দেওয়া নাই সেজন্য আমরা দেখো, যেহেতু সংখ্যাটা দেওয়া নাই সেজন্য আমরা লিখে নেব, মনে করি সংখ্যাটি x, সুতরাং সংখ্যাটির দ্বিগুণ, সংখ্যাটির দ্বিগুণ সমান x গুণ 2 সমান 2x। তাহলে সংখ্যাটি আমরা ধরে নিচ্ছি x এবং সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে 2x। প্রশ্ন বলা হচ্ছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2x প্লাস 5 সমান হচ্ছে 25। তার মানে এটা আমার সমীকরণ গঠন হলো। বাকি কাজটা তোমরা আগে থেকে জানো। কি করব আমরা, বা 2x সমান 25 মাইনাস 5 বা 2x সমান হচ্ছে 20 বা x সমান হচ্ছে 20 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে 10, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 10। আমরা লিখতে পারি অতএব সংখ্যাটি 10। হ্যাঁ শিক্ষার্থীরা, আমাদের ১ নম্বর অঙ্কটা হয়ে গেছে। এখন আমরা চলো ৩ নম্বর অঙ্কটা দেখি কিভাবে করা যায়। ৩ নম্বর প্রশ্নে আছে কোন সংখ্যার বা কোন সংখ্যার 1/3 4-এর সমান। কোন সংখ্যার 1/3? তাহলে আমরা লিখব, মনে করি সংখ্যাটি x, লিখব সুতরাং সংখ্যাটির 1/3 সমান x এর 3/1 অর্থাৎ x/3। প্রশ্নে বলা আছে কোন সংখ্যার 1/3 সমান 4। তাহলে প্রশ্ন মতে x/3 সমান হচ্ছে 4, বা আমরা জানি r গুণন, অর্থাৎ x এর সাথে নিচে মনে একটা 1 আছে, তার মানে কি x দিয়ে 1কে গুণ করলে হবে x সমান 3 আর 4 গুণ করলে হবে 12। তখন আমরা লিখতে পারি অতএব সংখ্যাটি হচ্ছে 12। ঠিক আছে, আমরা লিখে দিব অতএব সংখ্যাটি 12। ওকে, এরপরে দেখো আমরা 4, 5, 6 এগুলো একই রকম, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করলেই এগুলো পারবে। আমরা এখন চলে যাব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। দেখো 10 নম্বর অঙ্কটা কী লেখা আছে দেখো, একজন ফল বিক্রেতার মোট ফলের 2/1 হচ্ছে আপেল, 3/1 হচ্ছে কমলা লেবু এবং 40টি আম আছে। তার নিকট মোট কতগুলো ফল আছে? তা আমরা ধরে নেই, মনে করি
মনে করি 10 নম্বর অঙ্ক, আমরা 11 লিখে ফেলছি, এটা 10 হবে। মনে করি মোট ফল আছে এক্সটি, মোট ফল আছে এক্সটি। তাহলে মোট ফলের 2/1 হচ্ছে আপেল, সুতরাং লিখতে পারি, সুতরাং আপেল আছে এক্স এর 2/1 এতটি, তার মানে এটা লেখা যায় x/2t। এরপরে বলা হচ্ছে কমলা লেবু আছে 3/1 হচ্ছে কমলা লেবু, তার মানে কমলা লেবু আছে x এর 3/1 এতটি, সমান হচ্ছে x/3t। তারপরে বলা হচ্ছে আম আছে 40টি, আমরা লিখে নেই আম আছে 40টি, 40টি। এখন প্রশ্ন হচ্ছে আমরা অলরেডি ধরে নিয়েছি মোট ফল আছে এক্সটি, এর মধ্যে আপেল আছে 2/x, কমলা লেবু আছে 3/x এবং আম আছে 40টি। তাহলে সহজে বুঝতে পারছি আপেল, কমলা লেবু, আম এই সবগুলো মিলে হচ্ছে আমাদের কতটি এক্সটি, যেহেতু আমি মোট ফল আছে এক্সটি ধরছি। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে লিখতে পারি x = x/2 প্লাস x/3 প্লাস 40। খেয়াল করো, এটা আমরা সমাধান করি। বা আমরা আগেই জানি 7.1-এ শিখেছি যে এই চলকগুলো সবসময় আমরা চেষ্টা করব বাম দিকে নিয়ে আসার জন্য। তাহলে এখানে যেহেতু এটা চলক আছে, এখানে এটা চলক আছে, তাহলে আমরা নিয়ে এসে পারি বাম দিকে। তারপর x - x/2 ওটা নিয়ে আসলে এখানে মাইনাস হবে x/3 সমান হচ্ছে 40। তারপরে আমরা লসাগু করে নিই। লসাগু হচ্ছে কত? এখানে 1 2 3, লসাগু হচ্ছে 3 দুগুণে 6। এটা যদি হয় 6x - 3x - 2x ইকুয়াল হচ্ছে 40। বা এখানে হয় 6, এটা 6x, এটাও মাইনাস এটাও মাইনাস, তার মানে সংখ্যা দুটো যোগ হলে কত হয় 5x ইকুয়াল হচ্ছে 40। তার মানে এখানে দেখো, বা 6x থেকে 5x চলে গেলে থাকে x, নিচে হচ্ছে কত 6 সমান হচ্ছে 40। তার মানে এই x দ্বারা এর নিচে 1কে গুণ করব, তাহলে কি হয়, বা x দিয়ে 1কে গুণ করলে হয় x সমান হচ্ছে 6 দিয়ে 40কে গুণ করলে হয় 240, অর্থাৎ x এর মান হচ্ছে 240। তখন আমরা বলতে পারি যে ওই ফল বিক্রেতার মোট ফল আছে কতটি? 240টি। তাহলে আমরা লিখে নেব এখানে অতএব ফল বিক্রেতার মোট ফল আছে মোট ফল আছে 240 অর্থাৎ 240টি। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপর আমরা ইম্পর্টেন্ট আরেকটা করব 11 নাম্বার। 11 নাম্বার প্রশ্নটা দেখো, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতা এবং পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। যেহেতু বর্তমান বয়স নির্ণয় করতে বলছে, সেহেতু আমরা ধরে নেই আমরা ধরে নিচ্ছি 11 নাম্বার। মনে করি
পুত্রের বর্তমান বয়স x বছর। যেহেতু পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, তা আমরা পুত্রের বর্তমান বয়স ধরে নিচ্ছি x, তাহলে পিতার যদি হয় 6 গুণ তাহলে হবে, সুতরাং পিতার বর্তমান বয়স x গুণ 6 এত বছর সমান কত 6x বছর। খেয়াল করো, পুত্রের বর্তমান বয়স হচ্ছে x বছর আর পিতার বর্তমান বয়স হলো কত 6x বছর। প্রশ্নে তোমাদের দেওয়া আছে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45 বছর। এটা যেহেতু বর্তমান বয়স, তাহলে 5 বছর পরে তার কি বয়স বাড়বে। মনে করো আমার বয়স এখন 30 বছর, তাহলে 5 বছর পরে আমার বয়স কত হবে, 30-এর সাথে 5 যোগ হবে, তাহলে কত হবে 35। যেহেতু পুত্রের বর্তমান বয়স x বছর, তাহলে অবশ্যই x এর সাথে 5 যোগ হবে। তাহলে লেখো 5 বছর পর পুত্রের বয়স হবে x প্লাস 5 বছর। তারপর লিখবা 5 বছর পর পিতার বয়স হবে 6x প্লাস 5 এত বছর। তাহলে 5 বছর পরে হবে পুত্রের এত বছর আর 5 বছর পরে পিতার হবে এত বছর। যেহেতু দুইজনের বয়সের সমষ্টি দেওয়া আছে, তখন আমরা কি করতে পারি, 8 বয়স আর এই বয়স যোগ করে দিলেই চলে আসবে। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি তাহলে কি হলো x প্লাস 5, এটা যদি লিখি প্লাস 6x প্লাস 5 সমান হচ্ছে 45। যেহেতু 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 45, তাহলে 45। তাহলে আমরা এটা করতে পারি, বা এটা ব্র্যাকেটটা তুলে দেই, x প্লাস 5 প্লাস 6x প্লাস 5 সমান হচ্ছে 45, বা x আর 6x যোগ করলে হয় 7x প্লাস এই দুটো যোগ করলে হয় 10 ইকুয়াল হচ্ছে 45। তারপরে দেখো, বা 7x ইকুয়াল টু 45 মাইনাস 10, তাহলে কি হয় 7x ইকুয়াল টু হচ্ছে 35, বা x ইকুয়াল টু হচ্ছে 35 ভাগ হচ্ছে কত 7, সুতরাং x ইকুয়াল টু হচ্ছে 5। এক্সটা আমি কি ধরেছিলাম, পুত্রের বর্তমান বয়স, তাহলে আমরা বলতে পারি পুত্রের বর্তমান বয়স হচ্ছে 5 বছর বা 5 বছর, যেহেতু x এর মান বের হয়ে গেছে 5। তাহলে আমরা লিখতে পারি অতএব পুত্রের বর্তমান বয়স 5 বছর এবং পিতার বর্তমান বয়স 5 গুণ 6 এত বছর সমান 30 বছর। শিক্ষার্থীরা বুঝতে পারছো নিশ্চয়, অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে যাব 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা একটু দেখো। একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা 58। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। ওই খেলায় ইমনের রান সংখ্যা কত?
যেহেতু এখানে ইমন এবং সুমনের মোট রান হচ্ছে 58, মনে করো তোমার আর আমার দুইজনে মিলে আছে 50 টাকা আছে। এখন যদি বলি আমার 10 টাকা আছে, তাহলে তোমার কয় টাকা আছে? তার মানে 50 থেকে 10 টাকা তোমরা বিয়োগ করে দিবা, তার মানে 40 টাকা। এখন যেহেতু বলা আছে সুমন এবং ইমনের দুইজনের মোট রান হচ্ছে 58, তাহলে একজনের রান আমরা ধরে নিই। মনে করি ইমনের রান সংখ্যা এক্স, তেরো নাম্বার। মনে করি ইমনের রান সংখ্যা এক্স। যদি ইমনের রান সংখ্যা এক্স হয়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো সুমনের রান সংখ্যা হবে কত? সুতরাং সুমনের রান সংখ্যা 58 মাইনাস এক্স। যেহেতু দুইজনের সমষ্টি হচ্ছে 58, একজনের যদি এক্স হয় তাহলে অবশ্যই 58 থেকে এক্স বাদ যাবে। তাহলে প্রশ্ন মতো আমরা লিখতে পারি প্রশ্ন মতে ইমনের যে রান আছে, প্রশ্নটা একটু ভালো করে দেখো। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। ইমনের রান সংখ্যা হচ্ছে আমাদের এক্স, সুমনের রান সংখ্যা আমাদের কত? 58 মাইনাস এক্স। তাহলে 58 মাইনাস এক্স এর দ্বিগুণের চেয়ে, তাহলে দ্বিগুণের চেয়ে 5 কম। যদি 5 কম হয় তাহলে দ্বিগুণ এবং সাথে হবে 5 কম মানে -5। ঠিক আছে, তাহলে দেখো বা এক্স সমান এটা যেটা গুণ করলে কত হয়? 8 দুগুণে 16, হাতের হলো 1, 5 দুগুণে 10 আর 1 11, মাইনাস 2 দিয়ে এক্স এর গুণ করলে হয় 2x -5 বা এক্স সমান, এখান থেকে আমরা একটা একসাথে নিয়ে এসে করতে পারি। এই 2xটা বাম পাশে নিয়ে এসে করি, তাহলে প্লাস 2x সমান 116 থেকে 5 বাদ দিলে কত হয়? 111 বা 3x সমান 111। তো 111কে এখন আমরা কি করতে পারি? x সমান 111 ভাগ হচ্ছে কত? 3। এটা যেটা ভাগ করে দেখো কত আসে। এটা যেটা ভাগ করলে আসবে 3 3 9, 3 9 2 থাকে 21, 3 7 21। অর্থাৎ আমি যার রান ধরে নিছি এক্স, ইমনের রান সংখ্যা হবে 37 অর্থাৎ 37। তা আমরা লিখতে পারি সুতরাং বা অতএব লিখতে পারি অতএব ইমনের রান সংখ্যা ইমনের রান সংখ্যা 37। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপর আমরা আরেকটা অঙ্কে চলে যাব। এবারের অঙ্ক হচ্ছে 14 নম্বর। দেখো প্রশ্ন কি লেখা আছে। একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছলো। তার মানে একটা ট্রেন, দুইটা ট্রেন, একটা যাচ্ছে কমলপুর স্টেশন থেকে আর নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছছে। নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছলো। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো। দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব, তো দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। তা আমরা লিখে নেব। মনে করি চোদ্দ নম্বর, মনে করি দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব x কিলোমিটার। মনে করি দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব x কিলোমিটার। এখন এখানে একটা কথা লেখা আছে
যে একটা ট্রেন 30 কিলোমিটার বেগে চলে আর একটা কত 25 কিলোমিটার বেগে চলে, তাহলে তাদের মধ্যে বলা আছে 10 মিনিট সময় বেশি লাগে। তার মধ্যে 10 মিনিটটাকে যেহেতু এখানে ঘন্টায় দেওয়া আছে, আমরা 10 মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করে নিই। যেমন তাহলে আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। সুতরাং 1 মিনিট সমান 1/60 ঘন্টা। সুতরাং 10 মিনিট সমান 1 গুণ 10, নিচে হচ্ছে 60। এটা যদি আমরা কাটি 6 হয়, এটা 1 হয়, তাহলে 1/6 ঘন্টা। অর্থাৎ আমরা এই 10 মিনিট সময় বেশি লাগে, এই 10 মিনিটটাকে আমরা ঘন্টায় প্রকাশ করে নিলাম। এখন দেখো আমরা লিখব 30 কিলোমিটার পথ যায়, লেখা আছে 30 কিলোমিটার যায়। দেখো তিরিশ কিলোমিটার পথ যায় 1 ঘন্টায়। সুতরাং 1 কিলোমিটার পথ যায় 1/30 ঘন্টায়। যেহেতু আমাদের স্টেশন দুইটার মধ্যবর্তী দূরত্ব x কিলোমিটার ধরে নিয়েছিলাম, সেই জন্য আমরা লিখব x কিলোমিটার পথ যায় 1 গুণ x, নিচে হচ্ছে কত 30, সমান x/30 ঘন্টা। এরপর হচ্ছে আমরা লিখব আবার আবার 25 কিলোমিটার পথ যায় 1 ঘন্টায়। সুতরাং 1 কিলোমিটার পথ যায় 1/25 ঘন্টায়। সুতরাং x কিলোমিটার পথ যায় 1 গুণ x, নিচে হচ্ছে 25, সমান হচ্ছে x/25 ঘন্টা। খেয়াল করো 25 কিলোমিটার বেগে যখন গেছে তখন হচ্ছে x/25, 30 কিলোমিটার বেগে যখন চলছে তখন ছিল x/30। এখন এদের মধ্যে সময় বেশি লাগছে কোথায়? যখন 25 কিলোমিটার বেগে গেছে। একটা গাড়ি যখন একটু স্লো চলে তখন তার সময় একটু বেশি লাগে। তাহলে আমরা যেহেতু এটা সময় বেশি লাগছে, তার মানে এটা থেকে আগেরটা বিয়োগ করলে আমরা 10 মিনিটের টাইমটা পেয়ে যাব। দেখো প্রশ্ন মতে x/25 মাইনাস x/30 সমান হচ্ছে 1/6। আমরা যে 1/6টা বের করেছিলাম সেই 1/6 আমরা এটা লসাগু করে নিই। লসাগু কত হবে? লসাগু হবে 150। 25 দিয়ে ভাগ করলে 6 মানে 6x, মাইনাস ভাগ করলে হয় 5x ইকুয়াল হচ্ছে 1/6, বা উপর হচ্ছে x, নিচে হচ্ছে কত 150 সমান 1/6, বা x দিয়ে x 6কে গুণ করলে হয় 6x ইকুয়াল টু 150, বা x সমান 150 ভাগ হচ্ছে কত 6। সুতরাং x সমান হচ্ছে কত? ভাগ করে দেখো, 6 দিয়ে ভাগ করলে হয় তোমাদের 25, 6 দুগুণে 12, 3 5 6 30। অর্থাৎ x ইকুয়াল হচ্ছে কত 25। তার মানে
ওই স্টেশন দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। তাহলে আমরা লিখে দেব অতএব স্টেশন দুইটির মধ্যবর্তী দূরত্ব 25 কিলোমিটার। ঠিক আছে শিক্ষার্থীরা, অবশ্যই অঙ্কগুলো ভালো করে করবে। এরপরে চলে আসো 15 নম্বর অঙ্ক। 15 নম্বর কি আছে দেখো, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তাকার নিশ্চয়ই তোমরা জানো, আয়তাকারগুলো হচ্ছে অনেকেই ভালোভাবেই জানো। এটা আয়তাকার হচ্ছে বিপরীত বাহুগুলো সমান থাকে। দেখো একটু খেয়াল করো, আমি চিত্রটি একটু দেখাচ্ছি। মনে করো একটা আয়তাকার ক্ষেত্র, ওরা বলছে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 3 গুণ। তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য যদি প্রস্থের 3 গুণ হয়, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো যে ধরে নিতে হবে তাহলে কি, অবশ্যই নিতে হবে প্রস্থ। মনে করি আয়তাকার জমির প্রস্থ x মিটার। সুতরাং আয়তাকার জমির দৈর্ঘ্য যেহেতু বলা হচ্ছে প্রস্থের 3 গুণ, তাহলে কি হবে x গুণ 3 এত মিটার সমান 3x মিটার। আয়তাকার জমির প্রস্থ হচ্ছে x মিটার আর দৈর্ঘ্য হচ্ছে কত 3x মিটার। তাহলে প্রশ্ন বলা হচ্ছে যে এদের পরিসীমা অর্থাৎ জমিটির পরিসীমা দেওয়া আছে কত 40। তাহলে আমরা অবশ্যই জানি আয়তাকার জমির পরিসীমার সূত্রটা কি। সুতরাং আমরা লিখে নিতে পারি, আমরা জানি দিয়েও করতে পারি অথবা সরাসরি লিখতে পারি। সুতরাং আয়তাকার, এখানে যদি আমরা লিখি যে আমরা জানি, তাহলে এটাও লেখা যায় আয়তাকার জমির পরিসীমা। আয়তাকার জমির পরিসীমাটা হচ্ছে সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এত একক। এখানে একক লিখে দিবা, এখানে জায়গা নাই, লেখো এখানে এত একক। তাহলে দৈর্ঘ্য কত প্রস্থ কত দেওয়া আছে দেখো 2, দৈর্ঘ্য হচ্ছে 3x প্লাস প্রস্থ হচ্ছে x এত মিটার সমান, এটা হয় কত 2 গুণ এটা হলো 4x এত মিটার সমান হচ্ছে 8x মিটার। ঠিক আছে, তার মানে আয়তাকার জমির পরিসীমা হচ্ছে কত 8x মিটার। ওকে, 8x মিটার হচ্ছে আয়তাকার জমির পরিসীমা। তাহলে আমরা প্রশ্নের মধ্যে যেহেতু প্রশ্নে দেওয়া আছে জমির পরিসীমা দেওয়া আছে কত 40 মিটার, সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন মতে 8x সমান 40 মিটার। সরি, এখানে একক লেখা যাবে না, বা x ইকাল টু 40, নিচে হচ্ছে 8, সুতরাং x ইকাল টু হচ্ছে 5। তার মানে এখানে প্রস্থ এবং দৈর্ঘ্য নির্ণয় করব। যেহেতু আমরা ধরছি প্রস্থ x, সুতরাং আয়তাকার জমির প্রস্থ হচ্ছে 5 মিটার। আমরা লিখে নিই অতএব আয়তাকার জমির
প্রস্থ 5 মিটার এবং আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে কত 3 গুণ, তার মানে কি 5 গুণ 3 এত মিটার সমান 15 মিটার। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। আয়তাকার জমির প্রস্থ এবং দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তার মানে কি দৈর্ঘ্য হচ্ছে আমাদের 15 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার। ঠিক আছে, এই চ্যাপ্টারের আর যে অঙ্কগুলো আছে সেগুলো অনেকটাই সহজ, অবশ্যই বুঝতে পারবা। এরপরও যদি না বুঝো অবশ্যই ক্লাসের যে ক্লাস নিচ্ছেন বা যিনি ক্লাস নিতেন তার সাথে যোগাযোগ করবা, সেটা অবশ্যই বুঝিয়ে দিবে। আর তোমাদের বইয়ে উদাহরণ আছে, উদাহরণগুলোও দেখবে, তাহলে ইনশাআল্লাহ পারবে। আমরা পরবর্তী ক্লাসে 7.3 নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।